নমস্কার বন্ধুরা, আজকে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে ভারতের এই যে বেকারত্ব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এর কারণ কি। ভারতে ক্রমাগত যে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে এর কিছু স্ট্রাকচারাল ডিফেক্ট আছে বা কাঠামোগত কিছু সমস্যা লক্ষ্য করা যায়, তার জন্যে এই বেকারত্বটা বাড়ছে। প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে জনসংখ্যা যে হারে ভারতে বাড়ছে সেই পরিমাণে চাকরির কিন্তু যোগানের অভাব রয়েছে। ভারতবর্ষে যে শ্রমশক্তির পরিমাণ অর্থাৎ কাজ করার লোকের যে অভাব সেরকম কিছু নেই। প্রচুর পরিমাণে এখানে কিন্তু কাজ করার লোক আছে, লার্জ লেবার সোর্স আছে। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ, তা সত্ত্বেও কিন্তু এখানে কর্মক্ষম মানুষের সংখ্যা বা ওয়ার্কিং এজ পপুলেশন যারা রয়েছে তাদের সংখ্যা দিনের পর দিন কিন্তু বাড়ছে। তা সত্ত্বেও কিন্তু তারা ঠিকঠাক কাজ পাচ্ছে না, বেকারে পরিণত হচ্ছে। তার মূল যে কারণটা সেটা হচ্ছে যে চাকরির যে মান, যে নতুন নতুন চাকরি তৈরি হচ্ছে সেই মান কিন্তু ভালো না, বা চাকরি তারা পাচ্ছে না। অ্যাকচুয়ালি ইকোনমিক্সের ভাষায় যে চাহিদা আর যে সরবরাহ যে ব্যাপারটা, সেটার মধ্যে একটা বড় ধরনের ফারাক তৈরি হয়েছে। যে পরিমাণ চাকরি দরকার সেই পরিমাণ কিন্তু চাকরি সরবরাহ নেই। ভারতের যে মোট উৎপাদন জিডিপি, গ্রস ডোমেস্টিক যে প্রোডাক্ট, সেটা কিন্তু দিন দিন বাড়ছে। যেটা বাড়ছে সেটা মূলত হচ্ছে যে মূলধন নিবিন বা ক্যাপিটাল ইন্টেনসিভ যে ব্যাপারটা, সেই কারণে ভারতের জিডিপি কিন্তু বাড়ছে। কিন্তু বিপুল সংখ্যক যে মানুষের যে জিডিপি বাড়ার কথা, কিন্তু সেই পরিমাণে মানুষের মাথাপিছু জিডিপি বাড়ছে না। ভারতে কিছু কিছু ক্ষেত্র রয়েছে যেগুলোতে প্রচুর পরিমাণে শ্রম দরকার, যেমন উৎপাদন ক্ষেত্রের মধ্যে, যেমন বস্ত্র উৎপাদন ক্ষেত্র, জুতো উৎপাদন ক্ষেত্র। সেই উৎপাদন ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে কাজ করার মতো শ্রমিক বা লেবার দরকার হয়। সেই পরিমাণ লেবার ভারতে রয়েছে, কিন্তু সেই পরিমাণ কর্মসংস্থান আমাদের দেশে তৈরি হচ্ছে না। 3 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে এডুকেটেড আনএমপ্লয়মেন্ট, শিক্ষিত বেকারের সংখ্যা ভারতবর্ষে আজকালকার দিনে সবচেয়ে বড় সমস্যা। এর যে মেন যে কারণটা সেটা হচ্ছে ভারতের শিক্ষা ব্যবস্থার মধ্যে কিছু ত্রুটি লক্ষ্য করা যায়। যে শিক্ষা ব্যবস্থা ভারতে রয়েছে সেটা হচ্ছে মূলত তত্ত্বভিত্তিক বা থিওরিটিক্যাল এবং মুখস্থ নির্ভর শিক্ষা ব্যবস্থা। যে মুখস্থ করবে, কিছু তত্ত্বভিত্তিক কিছু জানবে, তার মাধ্যমে কিন্তু তারা এই যে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হচ্ছে। কিন্তু শিল্পের যে আমাদের দেশে যে ক্রমবর্ধমান শিল্প বৃদ্ধি পাচ্ছে বা আগামী দিনে বৃদ্ধি পাবে, তার ক্ষেত্রে যে দক্ষতার প্রয়োজন হয়, এমপ্লয়েবল যে স্কিলসের প্রয়োজন হয়, সেটা কিন্তু এই তাত্ত্বিক বা মুখস্থ নির্ভর শিক্ষার্থীরা তারা কিন্তু দিতে পারছে না। ঠিক আছে, ফলে তারা কেউ গ্র্যাজুয়েট হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, ডিগ্রি রয়েছে, তা সত্ত্বেও প্রয়োজনীয় যে কাজের দক্ষতা না থাকার কারণে তারা কিন্তু প্রয়োজনীয় তাদের যে পরিমাণ যোগ্যতার চাকরি পাওয়ার কথা সেটা কিন্তু পাচ্ছে না। আরেকটা পয়েন্ট যেটা হচ্ছে যে ভোকেশনাল যে ট্রেনিং সিস্টেম, সেটা কিন্তু আমাদের দেশে ঘাটতি রয়েছে, ল্যাক অফ ভোকেশনাল ট্রেনিং। যুবকদের মধ্যে কারিগরি বা বৃত্তিমূলক শিক্ষা, যেমন ওয়েল্ডিং, প্লাম্বিং, ইলেকট্রিশিয়ান, এসব ব্যাপারে যে প্রযুক্তিগত বা প্রশিক্ষণগত যে শিক্ষা গ্রহণ করা দরকার হয়, সেগুলো কিন্তু সেই পরিমাণের বৃদ্ধি পাচ্ছে না, বা বৃদ্ধি কোনো কোনো ক্ষেত্রে পেলেও কোনো জায়গায় যদি সফলতা থাকেও সরকারি বা উচ্চ বেতনের চাকরি গ্রহণ করবে এরকম মানসিকতা থাকার কারণে, শিক্ষার্থীদের মধ্যে এরকম মানসিকতা থাকার কারণে তারা এই সমস্ত কাজগুলোকে ছোট ভাবছে, তারা এই কাজগুলো গ্রহণ করতে চাইছে না বা এরকম কাজ শিখতেও চাইছে না। এটা একটা ব্যাপার হয়ে যাচ্ছে। 3 নম্বর হচ্ছে যে কৃষির উপর একটা নির্ভরশীলতা। আমাদের দেশের একটা বড় অংশে কিন্তু চাষবাস ভালোভাবে হয়, আর আমাদের দেশে বেশিরভাগ মানুষই কিন্তু চাষবাসের উপর নির্ভরশীল। কিন্তু এই কৃষি থেকে আমরা যে দেশের যে জিডিপি, সেটা কিন্তু অনেক কম পাচ্ছি। কৃষিতে আমাদের দেশের জিডিপি কিন্তু সেভাবে বাড়ছে না। এর মূল কারণ হচ্ছে যে কৃষিতে সেভাবে কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে না, কৃষি উৎপাদনশীলতা বাড়ছে না। আরেকটা হচ্ছে যে কৃষি থেকে যারা শ্রমিক রয়েছে, কৃষি শ্রমিক, তারা শিল্প বা অন্যান্য পরিষেবার ক্ষেত্রে যে শ্রমিক হিসাবে কাজ করবে, কৃষি শ্রমিকরা বা অন্য ক্ষেত্রে গিয়ে কাজকর্ম করবে, সেই
কাজকর্ম করারও কিন্তু তাদের স্থানান্তর হওয়ার মানে এক জায়গা থেকে এক ফিল্ড থেকে অন্য ফিল্ডে যাওয়ার যে স্কোপ সেটাও কিন্তু তাদের মধ্যে নেই। যারা কৃষিকাজের সাথে যুক্ত তারা কৃষিকাজের সাথে বরাবরই যুক্ত হয়ে রয়েছে, যারা শিল্পে বিভিন্ন কাজকর্মের সাথে যুক্ত তারা শিল্পের সাথে যুক্ত, পাশাপাশি কৃষির বিভিন্ন ক্ষেত্রে তারা আসতে পারছে না। তো এই সমস্যাগুলো একটা রয়েছে। আর পরের যে সমস্যাটা সেটা হচ্ছে যে ভারতবর্ষে যে ম্যানুফ্যাকচারিংগুলো হয় মানে বিভিন্ন ধরনের যে তৈরিপত্রগুলো হয় সেইগুলো কিন্তু অনেক ধীর গতির। চীন বা পূর্ব এশিয়ার অন্যান্য যে দেশগুলো রয়েছে সেইগুলোর যে ম্যানুফ্যাকচারিং সেক্টর রয়েছে সেইগুলোতে কিন্তু উৎপাদনশীলতা অনেক বেশি, দ্রুত হারে উৎপাদন হয় সেসব জায়গাতে। ভারতবর্ষে কিন্তু সেই ম্যানুফ্যাকচারিং সেক্টর বেশি ব্যাপক হারে বৃদ্ধি পায়নি। বড় আকারে যে শিল্প, মাঝারি ক্ষুদ্র শিল্প যেগুলো রয়েছে সেগুলো ভারতবর্ষে পর্যাপ্তভাবে বিকশিত হয়নি। তো শিল্প বিকশিত না হওয়ার জন্য কিন্তু চাকরির একটা অপ্রতুলতা দেখা যাচ্ছে। আর একটা হচ্ছে যে পরিকাঠামোর অভাব। ভারতবর্ষে যে শিল্পর বিকাশ ঘটবে সাথে সাথে তার জন্য তো একটা পরিকাঠামো দরকার, বিদ্যুৎ, উন্নত যোগাযোগ ব্যবস্থা, লজিস্টিক্স মানে এক জায়গা থেকে অন্য জায়গায় জিনিসপত্র তাড়াতাড়ি সেল করার যে সিস্টেম, এছাড়াও বিনিয়োগ করার ক্ষেত্রে প্রশাসনিক নানা রকম জটিলতা, এগুলো ভারতের শিল্প স্থাপন করার ক্ষেত্রে কিন্তু নানা রকম বাধা হয়ে দাঁড়িয়েছে। এই কারণে ভারতের শিল্পে সেভাবে বিকাশ হচ্ছে না। কিছু সামাজিক কারণও ভারতবর্ষে লক্ষ্য করা যায়, যেমন ভারতবর্ষের একটি বড় অংশে যারা যুবক যুবতী রয়েছে তারা সরকারি চাকরিকে সবচেয়ে বেশি সুরক্ষিত মনে করছে, বেসরকারি চাকরি বাকরি বা ব্যবসা করার ভাবনা চিন্তাকে তারা বেশি গুরুত্ব দিচ্ছে না। তো এই সীমিত সরকারের চাকরিতে প্রতিযোগিতা অস্বাভাবিক হারে বেড়ে গেছে। তো অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার জন্য তারা কিন্তু নিজেদেরকে অনেক ক্ষেত্রে সেই জায়গাটা দখল করতে পারছে না, ফলে তারা বেকারই থেকে যাচ্ছে। এছাড়া কি যেটা রয়েছে যে কিছু আমাদের দেশে শ্রম আইনের কিছুটা জটিলতা লক্ষ্য করা যায় রয়েছে। যেমন কোনো শ্রমিক নিয়োগ হলো বা কোনো জায়গা থেকে ছাঁটাই করে দেওয়ার ক্ষেত্রে যে অতিরিক্ত কড়াকড়ি আমাদের দেশে আরোপ করা হয় সেটাও কিন্তু মানে একটা সমস্যা। এর ফলে কী হয় না, অনেক কোম্পানি স্থায়ীভাবে কর্মী নিয়োগের পরিবর্তে অস্থায়ী বা কন্ট্রাকচুয়াল বা আনুষ্ঠানিক ইনফর্মাল কর্মী নিয়োগ করতে পছন্দ করে। তারা সেই কাজটা অনেক সময় করতে পারে না, ফলে সেই জায়গা থেকে তারা পিছিয়ে আসে। আর সবশেষে যে প্রবলেম সেটা হচ্ছে যে ফিমেল আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ মহিলাদের কর্মসংস্থান। ভারতে মহিলা বেকারত্বের হার পুরুষদের তুলনায় অনেক বেশি। মেয়েরা কিন্তু বাড়ির বাইরের যে কাজকর্ম সেই দিকে কিন্তু এগিয়ে আসতে অনেক ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয় বিভিন্ন সামাজিক রীতিনীতি বা সুরক্ষার অভাবের কারণে, বা মেয়েদের যে কাজগুলো করা দরকার সেই ধরনের কাজ না পাওয়ার কারণে, মেয়েদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ না থাকার কারণে ভারতে যে বিশাল একটা মহিলা শ্রমশক্তি রয়েছে তারা কিন্তু কাজে যোগদান করতে পারছে না। তো এই কারণে বেকারত্বের সংখ্যা দিন দিন বাড়ছে। আর সবশেষে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে মজুরির একটা যে প্রশ্ন, যে কাজ করলাম আর আমি যদি সঠিক মজুরি না পাই, অর্থাৎ আমি যে পরিমাণ পরিশ্রম করছি সেই পরিমাণে সঠিক পারিশ্রমিক যদি না পাই সরকার থেকে, যদি একটা পার্টিকুলার রুলস, যেমন অন্যান্য দেশে ঘন্টা ভিত্তিকে যে শ্রম মজুরি দেওয়ার সিস্টেম থাকে সেটা আমাদের দেশে কিন্তু নাই। তো এই যে মজুরি বিভিন্ন জায়গায় যে কাজ করে সেখানে বিভিন্ন রকমভাবে মজুরি দেওয়া হয়। তো মজুরি ঠিকঠাক না পাওয়ার কারণেও কিন্তু অনেকে সেই কাজকর্মগুলো করতে চায় না। তো অ্যাকচুয়ালি বলে যে বিভিন্ন এই যে সম্মিলিত কারণগুলো লক্ষ্য করা যাচ্ছে, এই কারণে ভারতবর্ষের বেকারত্বের সমস্যা বছরের পর বাড়ছে। তো এই বেকারত্ব সমস্যা আরও জটিল আকার ধারণ করবে যদি এগুলোকে সঠিক সময়ে যদি এগুলোর সমাধান না করা হয়। তো এই আজকে আমি কারণগুলো নিয়ে আলোচনা করলাম। আগামী আর একটা ভিডিও করবো যে বেকারত্ব কীভাবে সমাধান করা যাবে সেই ব্যাপারে আমি আলোচনা করব। তো ভিডিওটা আপনারা দেখবেন, যদি ভালো লাগে তো লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।